স্যার আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো প্রশান্ত? স্যার ভালো, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। বাকিরা তো ওই স্যার জানি না স্যার। ইয়াসি ব্যাট হতে পারছো? জি স্যার, একসাথে পাচ্ছি স্যার। প্রথমে স্যার আপনি আসেন না, যে দেখতে পাই নাই। কি করবা বলো? আমরা গতকাল কি পড়ছিলাম? আমি আজকে মংডুর পথেটা আবার রিডিং করে দিচ্ছি, এরপর ২১-এর গান কবিতাটা পড়াবো। মংডুর পথেটা পড়াই দিই আরেকবার। কি শাইলা আজকে এতক্ষণ পরে কেন? স্যার আসসালামু আলাইকুম। তোমরা সবাই বুট বই নাও। তোমরা সবাই বুট বই নাও। স্যার নিছি। বুট বই নিছ? ইয়েস স্যার।
তাহলে আমি গল্পটা রিডিং করা দিচ্ছি। মংডুর পথে বিপ্রদাস বড়ুয়া। সবাই নিছ বই নিছ? সবাই বই নিছ? সবাই বই নাও। সবাই বুট বই নাও। বুট বইয়ের 60 পৃষ্ঠায় যাও। গেছ? ইয়েস স্যার। Yes, sir. মংডুর পথে বিপ্রদাস বড়ুয়া। সন্ধ্যার আলো আঁধারিতে 24 মে 2001 মিয়ানমারের বার্মার সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান, হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। মংডু আমাদের টেকনাফের ওপারে, মাঝখানে নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের একটি শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, কখনো ছিন্ন কখনো নিরবিচ্ছিন্ন। পাদ্রি মেস্ট্রু সেবাস্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথেই প্রথম আসেন। তারও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করেন। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে। সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন এবং শুল্ক অধিদপ্তর থেকে ছাড়া পেয়ে কাঁচার ছাড়া পাখির মতো উড়াল দিলাম। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরকান পড়বে। আরকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী জিকমউক দেখতে পাবো। একসময় আরকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল। তার পরিধি ছিল উত্তরে ফেনী নদী থেকে শুরু করে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগরের উপকূল। সেখানে এসে পড়েছি এখন। আরকান রাজ্যের রাজসভার দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করছে একসময়। ছেলেবেলা থেকেই চট্টগ্রামে পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনেছি রূপকথার গল্পের মতো। আস্থা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যার আলো ছায়ায়। অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। আকাশে মেঘের যে কুলে শুল্ক পক্ষের চাঁদ, আর আমার হাতে এবং কাঁধে ঝুলাঝুলি যে শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে যে 50 কদম না আছে যেতেই বা দিকে বড় বড় রেস্তোরাঁ, প্রায় জনমানবহীন। ডান দিকে মুখ ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমোরি যে পানের পসরা নিয়ে বসছে, একেবারেই জুবলি দোকান। যে কুমারীর দোকানের পাশে তার যে আরেকটি সেরকম দোকান। তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর এবং দোকান। যে পথে নেমে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ। পথে মিয়ানমারের যুবতী তরুণী পথে নামে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ। পথে মিয়ানমারের যুবতী তরুণী যে কলহাস্য মুখর বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ যুবক যুবতী পৌর বৃদ্ধ। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনের লুঙ্গি এবং জলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি, চুলে ফুলগুজা চিরুনি এবং রিবন পিতে। পাশ দিয়ে একটা পরীক্ষা চলে গেছে। পরীক্ষা আসতে পারে 26 তারিখ পরীক্ষা আসতে পারে। তিন চাকার রিক্সা যেমন মোটর বাইক, পাশে তার একটা চাকা লাগিয়ে ক্যারিয়ারের বউ বাচ্চা বসতে পারে, এও প্রায় তেমনই। সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইকা, ঠিক আছে। যে স্থানীয় মুসলমানরা একচেটিয়াই চালক,
মন্ডুর ব্যবসাও প্রায় ওদের দখলে, আর হিন্দুরা তো আছেই। ইউনাইটেড হোটেলে পৌঁছলাম, কিছু জায়গা হলো না, কিন্তু জায়গা হলো না। আগে ভাগে যারা গেছে এবং তারা জায়গা দখল করে নিয়েছে, তাই অনাথের মতো বুসকা বুসকি নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম। আমরা খুঁজে পেতে যে আমরা খুঁজে পেতে যে হোটেল পেলাম তার অবস্থা শোচনীয় বললে কম বলা যায়। বেড়ারগড়ের দোতলার মাঝ বারান্দার বসেই টের পেলাম একটা চতুর্থ শ্রেণীর হোটেল হতে পারে। কাঠের মেঝো, কাঠের যেমন তেমন, যে কাঠের যেমন তেমন দেয়াল, বিছানায় দুর্গন্ধ। বিছানায় গিয়ে পরখ করে দেখি উঁচু নিচু জমা যে শশা জমির মতো তোষক, এবং মশারিতে বিচিত্র বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ। মাথার উপরে পাকা আছে, কিন্তু রাত ৯টার পরে তো বিজলি থাকবে না, তখন গ্লাস পরে হাত ধোয়ার অবস্থা হবে। নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ। পরে মনে পড়লো ফ্যান থাকলেই বা কি, আমরা তো রাতে ফ্যান সহ্য হয় না, বাতি থাকবেও না রাতে। মাঝ বয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার রয়্যাল রেস্তোরাঁয় রাতে খাওয়ানোর জন্য। ইউনাইটেড হোটেল যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিয়েছে বা নিচ্ছে। যে রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয়, সকল যোগ্য টেবিল টুল, বাসন কুসন ভদ্র, বাতের দোকান ভালো বলেই উঁচু টেবিল এবং প্লাস্টিকের টুল, সম্ভবত সিনথেকে আমদানি টুল। সাধারণ বার্মি রেস্তোরাঁয় নিচু টুল এবং যে টেবিল এবং টুল থাকে। রেস্তোরাঁর রাখাইন মালিকের যে মালকিনের বয়স প্রথমে বুঝতে পারে, বলে কি ওর বড় ছেলে কলেজে পড়ে, কক্সবাজার ও পটুয়াখালীতেও রাখাইন আছে। আরে পরীক্ষায় বলতে পারে যে মায়ানমারের রাখাইন গুলো কোথাও দেখা যায়, বাংলাদেশের কোথায় কোথায় দেখা যায়, তাহলে কক্সবাজার এবং পটুয়াখালী। এখন বুঝতে পারলাম আমার দেশের রাখাইনদের কত কম জানি, তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না। তাদের কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সাক্ষ্য নিবিড় হবে। রান্নাঘর থেকে ছোট হলো একটি মেয়ে, লুঙ্গি এবং ১৫ টাকা ব্লাউজ পরেছে, ওর নাম ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব রোগা পটকা নারীর মতো। পোড়া লঙ্কা কষলে তেল নুন তেল দিয়ে ভর্তা করলো একটা প্লেটে, তার সঙ্গে কি দিল কচি লেবু পাতা। বাহ, কাশ, চট্টগ্রামের খাবার। আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারাই এই খাবার নিয়েছে। চাকো মারমারা ধনী লঙ্কা পোড়ে নুন এবং পেঁয়াজ দিয়ে ভর্তা করে, পোড়া বা সেদ্ধ ধনী লঙ্কা যে কুইটে বা মাটির হামানদিস্তায় পিষে নেয়। একটা রাত কেটে গেল অখ্যাত এবং কুশ্রী হোটেলে। এখানে কুশ্রী মানে হলো যে একদম বিশ্রী মানের হোটেল, এরকম হোটেলের কথা বলা হচ্ছে। পঁচিশে মে দ্বিতীয় দিন, মহাতেরুর সঙ্গে মঙ্গল প্রধান সড়ক ধরে চলেছি। বাজার, দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান। ভেতরের বাড়িগুলি সেগুন কাঠের থাম পাকা থামের উপর। গত রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা পাতা, গাছপালার পাতা চকচক করছে দাতব নতুন থাকার মতো। বৃষ্টির শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদেরই মতো। আদাউকের পাতা লক লক করছে। আদাউকের সোনার রং ফুল ফোটার এটি সময়। মিয়ানমারে ওদের নাম হলো সেন্না। মঙ্গল কিছু গাছ ব্রিটিশ আমলের, ওদের বয়স শতবর্ষী বা তারও বেশি। বৃষ্টি, শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ আছে। বিক্রি করে দাও। আছে কাঠগোলাপ এবং সোনালু, নারকেলের সর্বত্র, এবং বাড়ির সামনে নারকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্পিত করেছে তাও রঙিন এবং সাদা ফুল। পাইকা বোরকা পরা মহিলা, তার উপর মাথায় ছাতা। ছবি তুলতে যেতে এই ছাতা দিয়ে আড়াল তুলে দিল। হাঁটতে হাঁটতে শুরু শহরের পূর্ব দিকে, সেই যে সেতু পার হয়ে গেলাম। নদীর নাম সুদার দিয়ার, এপারে মুন্ডু, ওপারে সুদার পাড়া, মুসলিম গ্রাম। সেতুর কাছেই ৭-৫ জন যে মাছ নিয়ে বসেছে, তরি তরকারি নিয়ে বসেছে কয়েকজন। গ্রামের ছোট বাজার, ৫-৬টা বেড়ার দোকান, যে বুড়ো আঙ্গুলের সমান চিংড়ি কিলো ৪ থেকে ৫০০ ছায়া। মিয়ানমারের মুদ্রা নাম কিন্তু ছায়া। আমাদের তুলনায় পানির দাম টাকার হিসেবে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। নদীর উজান দিকের বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঢের, হোটেল মাছ পাওয়া যায় ওখানে। চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। বন্ধু এখনো প্যান্ট দেখিনি, শুধু আমাদের পরনে প্যান্ট। মহাতরেরা চিবর পড়েছে।
ধর্মীয় সবাই লুঙ্গি পরেছেন, অফিসের কাছারিতে লুঙ্গি। গতকাল শুল্ক অফিসের 2 জন প্যান্ট দেখেছি, ওরা পুলিশ, অন্যদের লুঙ্গি। লুঙ্গি টুঙ্গি পেগুড়া এই 3 নিয়েই মিয়ানমার। পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসতে পারে। টুঙ্গি হলো বুদ্ধ ভিক্ষু, গম ভালো, সাম্মান বা সাম্পান, চা এবং তামি, বর্মী ও ময়ূর শাখায় বিভিন্ন লুঙ্গি, জি 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 ইত্যাদি অনেক শব্দ বার্মা এবং আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে। বাঁশের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি, সকালে তারা কালীবাড়ি ভিক্ষা করতে বের হন। ভিক্ষা ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না, ভিক্ষাই তাদের জীবিকা। ভিক্ষুদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো, গায়ে আলাদা অন্য একটু টুকরো চিবর থাকে। হাত কাটা এবং এক হাত এক কাত কাটা একটা গেঞ্জি থাকে, কোমরে বেল জাতীয় অর্থাৎ সেলাই করে কাপড়ের কোমর বন্ধনী, যে বন্ধনী থাকে, এইসব মিলে ত্রিশিবর। আর হাতে থাকে সাবাইক বা ভিক্ষাপাত্র। সাবাই কি লেখাইছিলাম, ভিক্ষাপাত্র। আর এতে এটি কাঠ বা লোহার হতো, এখন লাক্কা দিয়ে তৈরি হয়। ভিক্ষুদের চিবর বিশেষ মাপ এবং অনেক দূরে দিয়ে সেলাই করা, এটি নিয়ম। সাধারণ লাল এবং লালের কাছাকাছি রঙের চিবর রং করা হয়। বার্মাই সঙ্গীতে অত্যন্ত সম্মানিত চোখে দেখা হয়। ছেলে পুরুষ যুবক যুবতী সবার পরিধানে লুঙ্গি, স্কুল পোশাক ও লুঙ্গি এবং জামা বা শার্ট। বর্মী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার লুঙ্গি। বার্মিরা শার্টটি লুঙ্গির নিচে গোছাতেন। মঙ্গল মুসলিমেরা শার্ট করে লুঙ্গির বাইরে। বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে। মাত্র 100 বছরের মধ্যে সারা বাংলার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে। লুঙ্গি, শার্ট এবং বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে 2 ফিতের মজবুত স্যান্ডেল বার্মিদের জাতীয় পোশাক। লোকজন আমাদের দেখেছে, আমাদের পোশাক এবং চালচলন ওদের থেকে ভিন্ন। সব দেশ থেকে লোক বিদেশিদের চিনতে পারে। সেতু পেরিয়ে ফিরে আসছি, কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বার্মি পাড়ায় ঢুকে পড়লাম। রাস্তার মোড়ে খালি জায়গায় বড় শিরিষ গাছের নিচে মায়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে, ভাসমান দোকান। সকালের টিফিন এরকম এক দোকানে যে পুলক সহ খেয়েছি, নুডলস, পোড়া লঙ্কা গুঁড়া, তেঁতুলের টক, যে কলার থুপ ইত্যাদি সবজি দিয়ে স্যুপ, ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি। ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্ত গতিতে। আমার মোটামুটি ভালোই লেগেছে, সকালের জন্য আদর্শ খাবার বলা যায়। সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চা দিয়েছে। দোকানি মাঝ বয়সী মহিলা, ইঙ্গিতে ইংরেজিতে কোনো যে এত করে কথা হলো, বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তাই বলতে হবে। যে দোকানটির দিকে এগিয়ে গেলাম, মাথার উপর ছাত্রাকর সরিষার গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিচ্ছে লম্বা বেঞ্চিতে। খাবারের বড় বড় দেখছি যে ক্লাসে বসা তরুণী বলল, বিকিনি শেষ, নুডলস আছে, কিন্তু মশলাপাতি এবং তেঁতুলের ঝোল ফুরিয়ে গেছে। ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম, মালকিন বসে আছে চেয়ারে। রোহিঙ্গা মুসলিম বয় আছে 2 জন, কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই। দুধ চিনি চা বিনি পয়সায় চা আছে দোকানের ভেতরে। আচ্ছা, আরেক মহিলার চুরুট, সিগারেট এবং পান বেচতে হচ্ছে। অন্য মহিলা আছে রান্নাঘরে, চা বানিয়ে দিচ্ছে। মহিলারা চিরস্বাধীন, দোকানের মালিক তারা। সবাই খুব সাধারণ মানের। চা খেয়ে বেরিয়ে এলাম। ওনার ভ্রমণ শেষ। এটা একটা ওনার ভ্রমণ কাহিনী। এবার দেখো নিরবিচ্ছিন্ন একটানা অবিরাম নিরন্তর আর্জি, খ্রিস্টান ধর্ম প্রচারক, অভিবাসন, স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস, শুল্ক দপ্তর, পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির উপর কর ধার্য করে এমন অফিস, দৌলত কাজী। 17 শতকের কবি আরকান রাজসভায় সাহিত্য চর্চা করেন। আলাউল 17 শতকের কবি, তিনিও আরকান রাজসভায় সাহিত্য চর্চা করেন। পদ্মাবতী তার শ্রেষ্ঠ কাব্য। শুল্কপক্ষ অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলার বাড়ার সময় ফেরিয়ার গাড়ির পেছনে থাকা মালপত্র বা জন পরিবহনের জায়গা
গ্লাভস, দস্তানা বা হাত মোজা, মালকিন মহিলা মালিক বা মালিকের স্ত্রী, যে হামানদিস্তা দ্রব্য সামগ্রী পুরো করার জন্য ব্যবহৃত পাত্র এবং দণ্ড। মহা তেরু বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। স্যা মিয়ানমারের ঠিকার নাম। শিবর বুদ্ধ ভিক্ষুদের পরিধেয় গৌরিক পোশাক। টুঙ্গি মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। বেগুড়া বুদ্ধ মন্দির। লাক্কা গালা লাল রঙের বৃক্ষ নির্যাস। এরপরে পাঠ পরিচিতি। আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমার, সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের এই দেশে সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কে পরিচয় আছে এতে। সেখানকার মেয়েরা অনেকটাই স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। মিয়ানমার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে মুসলমানদেরও বসবাস লক্ষ্য করেছেন লেখক নিজেই। লেখক পরিচিতি। বিপ্রদাস বড়ুয়া 1940 খ্রিস্টাব্দের চট্টগ্রামের ইছামতি নদীর পাড়ে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমএ পাশ করেন। পরে তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন শিশুতোষ গল্প, উপন্যাস। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোট গল্পের মধ্যে যুদ্ধজয়ের গল্প, গাঙচিল। উপন্যাসের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধারা, প্রবন্ধ, কবিতায় বাক্যপ্রতিম, নাটক কুণ্ডলতা ও পাখি, জীবনী। এরপরে হলো যে বিদ্যাসাগর, পল্লীকবি জসীমউদ্দিন। শিশুতোষ গল্প সূর্য লোকের গান এবং শিশুতোষ উপন্যাস রোবট ফুল ফুটানোর রহস্য। তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং দুবার অগ্রণী ব্যান্ড শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন। আমি পড়িয়ে দিয়েছি। কেউ একজন আবার পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি পড়ো, এটার মধ্যে দিয়ে আসো। কল করো। দেখি কে পড়বে। কেউ একজন কেউ একজন পাঠ পরিচিতি পড়ো। শাইলা পড়ো দেখি, পাঠ পরিচিতি আর লেখক কবি পরিচিতি পড়ো। লেখক পরিচিতি। স্যার মংরুর পথের। হ্যাঁ, মঙ্গল পথের। পাঠ পরিচিতি পড়ো। আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমার, সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তরের শহর মংরুর দিকে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। মংরুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মংরুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এতে। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংরুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের
বসবাস লক্ষ্য করেছেন লেখক? স্যার পড়ছি। দেখো পরিচিতি পড়ো। বিপ্রদাস বড়ুয়া 1940 খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইছামতি গ্রামে বিপ্রদাস বড়ুয়া জন্মগ্রহণ করেন 1940 খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইছামতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি শিশু একাডেমি কর্মরত ছিলেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন, লিখেছেন শিশুতোষ, গল্প, উপন্যাস। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোট গল্প, যুদ্ধজয়ের গল্প, উপন্যাস, মুক্তিযোদ্ধরা, প্রবন্ধ, কবিতার বাক বাক প্রতিমা, নাটক ও পাখি জীবনী। বিদ্যাসাগর 1988 খ্রিস্টাব্দে পল্লীকবি জসীমউদ্দীন শিশুতোষ গল্প, শিশুতোষ উপন্যাস, রোবট ও ফুল ফুটানোর রহস্য। তিনি বাংলা একাডেমি পুরস্কার দুবার, অগ্রণী ব্যাংকে শিশুতোষ পুরস্কার লাভ করেন। স্যার পড়ছি। দেখি প্রশান্ত বড়ুয়া পড়ো। প্রশান্ত তুমি পড়ো। ওই প্রশান্ত শুনতেছে না? আসিফ করবে? সাজিদ কই? স্যারের মধ্যে কেউ একজন পড়ো। কথা কি শোনা যাচ্ছে না তোমাদের? মিনহাজুল আবদিন। স্যার বাংলা পরীক্ষায় সৃজনশীল কি একটা আসবে? একটা একটা। বাংলা পরীক্ষাতে এমসিকিউ আসবে যে 5টা, সৃজনশীল প্রশ্ন একটা। তাহলে 5টা এমসিকিউ 5 নাম্বার, সৃজনশীল প্রশ্নতে আসবে একটাতে 10 নাম্বার। তাহলে কত হয়েছে? 15। ঠিক আছে। তারপরে হবে যে ব্যাকরণ অংশের রাইটিং পার্ট থেকে আসবে যেগুলো 2টা, একটা 5 করে। স্যার 25 হয়ে গেছে। হাবিবুল্লাহ, এই তুমি স্পিকার অন করো। সবাই সবাই স্পিকার অন করো। ছেলেরা সবাই স্পিকার অন করো।
দেখো তো কেমন লাগে এবার। তোমাদের সাথে মনে হয় আর বাংলা ক্লাস হয়তো পাবো না তেমন, বুধবার, এরপরে তো পরীক্ষা হবে। বাংলা ক্লাস সেন্টার ভালো করে পড়ে ফেলবা, পরে 25 নম্বরের পরীক্ষা ভালো করে দিবা।